নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নাম্বার ওয়ান কে এই মুহূর্তে, অর্থাৎ বিজেপি কে সমর্থন করার ক্ষেত্রে কোন পার্টি নাম্বার ওয়ান, এই দ্বন্দ্ব যখন চলছে তখনই কিন্তু একদম 24 ঘন্টার মধ্যে নতুন একটা ইকুয়েশন নিয়ে একদম উপস্থিত হয়েছেন একনাথ শিন্ডে। এবং একনাথ শিন্ডে এই মুহূর্তে সবাইকে ছাপিয়ে গিয়েছেন এবং নাম্বার ওয়ান হওয়ার দৌড়ে যে তিনি সবার আগে, সেটা তিনি কোথাও গিয়ে এই মুহূর্তে প্রমাণ করে দিয়েছেন। তার কারণ এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙার পরেই পরবর্তী দল যেটা ভাঙবে সেটা হচ্ছে উদ্ধব ঠাকরের দল। উদ্ধব ঠাকরের যে শিবসেনা, তারা নতুন ভাবে একদম একটা দল তৈরি করেছিল, সেই দল কিন্তু এবার ভাঙতে চলেছে এবং সেই দলের 9 জন সাংসদ, সেটার দিকে নজর পড়েছে ভারতীয় জনতা পার্টি। এবং সেখান থেকেই তারা প্রাথমিকভাবে উদ্ধব ঠাকরের যে মিটিং ডেকেছিলেন, উদ্ধব ঠাকরে মমতা ব্যানার্জির দল ভেঙে যাওয়ার পরে সেই মিটিং এ 5 জন অনুপস্থিত ছিলেন, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে 6 জন তারা সরাসরি দিল্লির থেকে একটা চার্টার্ড ফ্লাইটে করে একনাথ শিন্ডের সঙ্গে সরাসরি চলে গিয়েছেন ওম বিড়লার কাছে দেখা করতে। এবং তারা জানাতে চেয়েছেন যে তারা একনাথ শিন্ডের দলে যুক্ত হবেন। তারা শেষ পর্যন্ত জানাননি এখনো পর্যন্ত যা খবর অফিসিয়ালি, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার কারণ উদ্ধব ঠাকরের দল থেকে আরেকজন তার আগে দিল্লিতে পৌঁছে যান এবং তিনি গিয়ে ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং তিনি বলেন যে যে কোনো মানুষ আমাদের দল থেকে এলেই তাকে গ্রহণ করবেন না, অর্থাৎ সম্পূর্ণভাবে সবাই এই মুহূর্তে বেশ কয়েকটা ভয়ই রয়েছে। এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে একনাথ শিন্ডে যদি এই 6 জনকে নিজের দলে নিয়ে আসে তাহলে তার সংখ্যাটা কত হবে। তার এই মুহূর্তের সংখ্যাটা কিন্তু 22-এ গিয়ে দাঁড়াবে। তার কারণ একনাথ শিন্ডের যে নিজের দল শিন্ডে কুট, যেটা অর্থাৎ একদম শিবসেনার যেটা একনাথ শিন্ডে, সেখানে 16 জন কিন্তু এমপি অলরেডি রয়েছে এবং তার সঙ্গে আরো 6 জন যুক্ত হলে সংখ্যাটা হচ্ছে 22। তাহলে সেই যে দাবিটা এতক্ষণ ধরে, কত 24 ঘন্টা 48 ঘন্টা ধরে চলছিল, যে এই মুহূর্তে নাইডু নীতিশ তো অনেক দূরে চলে গেছে, কাকলি ঘোষদস্তিদার নতুন ভাবে উঠে এসেছেন এবং এনসিপিআই পার্টি, তারা যে যুক্ত হয়েছেন তারাই এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সহযোগী এবং সেই হিসেবে তাদের নাকি 2 জন মন্ত্রীও করা হবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা ধাক্কা বলা যেতে পারে নতুন একটা সংযোজন, যে একনাথ শিন্ডে সেই সুযোগটা ছাড়ছেন না। একনাথ শিন্ডে বিজেপির প্রথম বড় সহযোগী দল হিসেবে উঠে আসছেন, অর্থাৎ 240 যদি বিজেপি হয়, 22 হচ্ছে একনাথ শিন্ডের একদম শিন্ডে কুট কিংবা বলা যেতে পারে শিবসেনা, এবং তার সঙ্গে একদম তার পরবর্তীতে এনসিপিআই, তার পরবর্তীতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু থাকছেন। অর্থাৎ তাদের না রাখলে ওই মুহূর্তে চলে, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হচ্ছে যে একনাথ শিন্ডে তিনি কোথাও গিয়ে কি মহারাষ্ট্রটাকে আবার দখল করতে চাইছেন, অর্থাৎ দেবেন্দ্র ফডনবিস যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জায়গাটা কি ডেপুটি চিফ মিনিস্টার একনাথ শিন্ডে তিনি কোথাও গিয়ে বিজেপিকে এই মুহূর্তে চাপ দেবেন, সেই রকম একটা পর্যায়ে কিন্তু তৈরি হচ্ছে। তার কারণ আপনাদের মনে থাকবে যে একদম এই উদ্ধব ঠাকরের পার্টি, যেটা বালাসাহেব ঠাকরের পার্টি ছিল শিবসেনা, সেখান থেকে একনাথ শিন্ডে ভেঙে বেরিয়ে গিয়েছিলেন এবং ভেঙে বেরিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী করার পরবর্তীতে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকলেন, কিন্তু একদম খারাপ রেজাল্ট হলো 2024-এর যে লোকসভা ইলেকশনে। কিন্তু তার পরবর্তীতে 5 মাসের ব্যবধানে মহারাষ্ট্রের বিধানসভা ইলেকশনের মারাত্মক রেজাল্ট করলো এনডিএ, এবং এনডিএ তরফ থেকে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস। কিন্তু সেই সামগ্রিকভাবে দেবেন্দ্র ফডনবিসের মুখ্যমন্ত্রী হওয়াটা একনাথ শিন্ডে ভালোভাবে মেনে নেননি এবং তাকে ডিপ্রাইভ করা হয়েছে বলে তিনি গ্রামে গিয়ে বসেছিলেন। সেখান থেকে তাকে বিভিন্ন মানুষজন ধরে আনেন এবং তার পরবর্তীতে তিনি আবারও রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন। কিন্তু এই যে উপমুখ্যমন্ত্রী হওয়াটা, সেটা কিন্তু একনাথ শিন্ডের কাছে খুব একটা সম্মানের নয়। এবং বিভিন্ন সময় শোনা যায় যে দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্ডের যে দল, তাদের মধ্যে একটা টাসেল চলছে এবং দুই গোষ্ঠীর মধ্যেই টাসেল চলছে, সরকারের মধ্যে থাকা দুই গোষ্ঠীর মধ্যে টাসেল চলছে, মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর মধ্যে টাসেল চলছে। তো সেই ছবিটা এই মুহূর্তে কিন্তু আরো প্রকট হচ্ছে এবং শক্তি প্রদর্শন করার ক্ষেত্রে একনাথ শিন্ডে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছেন, যে আমি আমার দল দিয়ে এনডিএ কে যেভাবে সাপোর্ট করছি, সেটা কিন্তু বিজেপি কোনোভাবেই এনডিএ কে সাপোর্ট করতে পারছে না মহারাষ্ট্র থেকে। কারণ মহারাষ্ট্রে
বিজেপির যে এমপি সংখ্যা সেটা মাত্র 6। সুতরাং মহারাষ্ট্রের পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে অবশ্যই একনাথ শিন্ডে ইজ দ্য নিউ কিং মেকার, এবং সেই জায়গা থেকে একনাথ শিন্ডেকে কি মুখ্যমন্ত্রী করা হতে পারে তেমন একটা প্রেক্ষাপটও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ এই যে দুটো বছর গিয়েছে আমরা দেখতে পেয়েছি দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্ডের মধ্যে একটা টাসেল, এবং অবশ্যই এই মুহূর্তে যদি একদম সরাসরি 22 জন এমপি তুলে নেয় এনডিএ থেকে একনাথ শিন্ডে, সেটাও তার হাতে সুযোগ থাকছে। একদম সরাসরি তিনি এনডিএ ছেড়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে চলে যেতে পারেন বা নাও যেতে পারেন, সম্পূর্ণ একা থাকতে পারেন। তো সেই জায়গাটা যদি করে তাহলে ডিলিমিটেশন বিলের যে জায়গাটা সেটাও কিন্তু ধাক্কা খাবে। এবং এই মুহূর্তে একদম অমিত শাহ সম্পূর্ণ বিষয়টাকে ইগোতে নিয়ে নিয়েছেন, যেটা একদম রাজনৈতিকভাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে অমিত শাহ যেটা করছেন এই মুহূর্তে প্রত্যেকটা ছোট ছোট পার্টিকে ভেঙে ফেলা, এটা তার রীতিমতন ইগোতে নিয়ে নেওয়া। এবং জয়রাম রমেশ এই একই কথাটা বলেছেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনারা বোঝার চেষ্টা করুন যে সমস্ত দিক থেকে একনাথ শিন্ডের কিন্তু অবশ্যই একটা চান্স রয়েছে যে তিনি একটা প্রথম সহযোগী দল হিসেবে উঠে আসছেন, এবং উঠে এসে তিনি তার পুরনো যে হারিয়ে যাওয়া জায়গাটা মুখ্যমন্ত্রীর চেয়ারটা সেটা তিনি ফিরে পেতে চাইছেন। কারণ শিবসেনা বলেই তো একনাথ শিন্ডের এতটা দাপট ছিল সারা জীবনের রাজনীতিটা তার শিবসেনা হিসাবে। তো সেই জায়গা থেকে তিনি যখন সাপোর্টটা দিচ্ছেন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা একটা তৈরি হয় বটেই। এবার আপনাদেরকে জানাই এই মুহূর্তে একনাথ শিন্ডে যে সরাসরি সিএম হতে পারেন সেটা নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত একদম বলছেন যে এই যে একনাথ শিন্ডে এই যে খেলাটায় মত্ত হয়েছে তাতে কিন্তু আবারও তাকে ধাক্কা খেতে হবে, তাকে ধাক্কা খেতে হবে। তার কারণ তিনি বলছেন যে একই দল একনাথ শিন্ডে আর কতবার ভাঙাবে। অর্থাৎ এর আগে একনাথ শিন্ডে তিনি ব্যক্তি ছিলেন যিনি উদ্ধব ঠাকরের দলটা ভাঙিয়ে নিয়ে তাদের প্রতীক নিয়ে তাদের তহবিল নিয়ে একদম চলে গিয়েছিলেন, এবং সেখান থেকে আবারও যদি যে কজন বেঁচে আছে তাদের মধ্যে থেকে যদি এমপি আবারও 5-6 জনকে টেনে নেওয়া যায়, সেই জায়গায় একনাথ শিন্ডে কিন্তু একটা নোংরা রাজনীতি করছেন তেমন একটা কথা একদম কটাক্ষ করে বলেছেন সঞ্জয় রাউত। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং আপনারা ভাবুন যে সবচেয়ে ডিপ্রাইভ যদি কেউ হয় তাহলে সেটা কিন্তু দেশের মানুষ, দেশের আম জনতা, যারা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দেয় 5-6 মাসের ব্যবধানে পরপর 2খানা ভোট তারা দিয়েছে। তারা লোকসভা নির্বাচনের কোন সিট থেকে একনাথ শিন্ডের দলের মানুষকে চয়েস করেছেন, কোথাও থেকে আমরা একদম দেখতে পেয়েছি শিবসেনা, যে পুরনো শিবসেনা বালাসাহেব ঠাকরে তার সেন্টিমেন্টটাকে সামনে রেখে ভোট দিয়েছেন। কিন্তু আদপে যে বিষয়টা দাঁড়াচ্ছে ভারতের রাজনীতিতে এই মুহূর্তে, মানুষের ওপর আর কিছুই ডিপেন্ড করছে না, ভোটারদের উপর আর কিছুই ডিপেন্ড করছে না। এই মুহূর্তে একদম রাজনৈতিক দল তাদের বক্তব্য হচ্ছে ভোটারদের উদ্দেশ্যে, তোমরা যদি আমাদেরকে জেতাও তাও ঠিক আছে, যদি না জেতাও তাও ঠিক আছে, আমরা কোনো না কোনো ভাবে আমাদের দিকেই সমস্ত জয়ী এমপিদেরকে টেনে দেব। এই বিষয়টা কিন্তু অবশ্যই গণতন্ত্রের জন্য একটা বড় সড়ো কোয়েশ্চেন, বড় সড়ো একটা ধাক্কা, এবং সেই জায়গাটা কিন্তু সাধারণ মানুষকে নিতে হবে। এবং একটা পার্টি যদি সমস্ত তাদের বিরোধীদেরকে একদিকে নিয়ে ফেলে, সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি চাপ পড়বে সাধারণ মানুষের উপরেই। তখন তাদেরকে বিরোধিতা করার কেউ থাকবে না। আজকে যদি পেট্রোলের দাম 200 টাকা চলে যায় লিটার পিছু, 300 টাকা চলে যায় লিটার পিছু, সেটাকে বিরোধিতা করবে কে? সংসদে দাঁড়িয়ে তাদেরকে বিরোধিতাটা করবে কে? সবাই তো বলবে দেশের ভালোর জন্য এটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 20 জন সাংসদ ছিলেন কাকলি ঘোষ, সায়নী ঘোষ, যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন সংসদের অভ্যন্তরে, একদম রীতিমতন কাকলি ঘোষ চেঁচিয়ে চেঁচিয়ে এর প্রতিবাদ করতে, সেই কাকলি ঘোষ আর শতাব্দী রায় তারা তো সবাই চলে গেলেন অন্যদিকে। তো এখন বিরোধিতাটা করবে কে? সরকার তো যা পারবে তাই চাপিয়ে দেবে সাধারণ মানুষের উপর, এবং সেটাই সাধারণ মানুষকে সহ্য করতে হবে। তাই সাধারণ মানুষের বোধহয় এই মুহূর্তে আরো একটু ভাবা উচিত যে তারা কাকে ভোট দিচ্ছে, তাদের ভোটটা আলটিমেটলি কি কাজে লাগছে, দেশের জন্য তাদের ভোটটা কোথায় গিয়ে পড়ছে। এইটা বোধহয় ভোটারদের আরেকটু ভাবা উচিত। তারা যাকে ভোট দিচ্ছে সেটা সপক্ষে হতে পারে, বিরুদ্ধে হতে পারে, সেটা আলটিমেটলি কোনো মানে থাকছে তো, নাকি ভোটের কয়েক মাস পর যে কোনো পার্টির যে কোনো এমপি কে কিনে নিতে পারে। এই প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তৃণমূল কংগ্রেসের পর এবার কি মহারাষ্ট্রে ভাঙন, এবং সেটা নিয়ে কথা হচ্ছিল, এবং সেই ছবিটাই কি বাস্তবিত হবে, এবং তাতে কি লাভবান হবেন একনাথ শিন্ডে, যাকে এত বছর ধরে কর্নার হতে হয়েছে। নিজের তৈরি করা শিবসেনা, সেই শিবসেনাটা
থেকেও তিনি একদম উপমুখ্যমন্ত্রী ছাড়া কোনো তার দাম ছিল না এবং সরকারেও তার বিশেষ কোনো কথা শোনা হতো না। সেই একনাথ শিন্ডে কি এবার এই ছজনকে ভাঙিয়ে নিয়ে এসে নিজের অস্তিত্বটা আবারও জানান দিতে পারবে মোদী শাহ গুজরাট লবির কাছে? কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।